নিজ দেশে ফেরার দাবিতে কক্সবাজারে রোহিঙ্গাদের সমাবেশ, প্রত্যাবাসন শুরু না হয় ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ। শেখ হাসিনার প্রত্যর্পণের দায়ভার নিতে চাইছে না দিল্লি, মন্তব্য তথ্যমন্ত্রীর। দণ্ডিত সব অপরাধীকে ভারত থেকে ফেরাতে চায় বাংলাদেশ। আমাদের তো দাবি একই সেটা হলো যে শুধুমাত্র উনি কেন প্রত্যেককে আমরা ফেরত চাই। গ্যাস বিদ্যুৎ সংকট নিরসন সহ ৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে ১১ দলের লং মার্চ। শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সরকারের সহায়তা কামনা। প্রধান দাবি হিসেবে লং মার্চের কর্মসূচিতে আমরা উল্লেখ করেছি আমাদের চট্টগ্রামের লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব শাপলা চত্বর থেকে। রংপুরে 4 মার্ডারের ঘটনায় ব্যবহার হয়নি দাহ্য পদার্থ, দাবি ময়নাতদন্তকারী চিকিৎসকের। মরদেহ বিকৃতির জন্য অতিরিক্ত গরমের কথা বলছে পুলিশ। ৪২ থেকে ৪৪ ঘন্টা পরে আমরা এই মৃতদেহগুলো কাছে গেছি এবং তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির আশেপাশে ওই সময়গুলোতে, এবং হিউমিডিটি ছিল প্রচুর। এই সময় খুব দ্রুত ডিকম্পোজের ঘটনা। ইরানকে একঘরে করতে মার্কিন অর্থনৈতিক অবরোধ, তেহরানের সাথে ব্যবসা করলেই নিষেধাজ্ঞা, হুমকিকে গুরুত্ব দিচ্ছে না মিত্ররা, দাবি আলী মাদানির। দর্শক, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ৯ বছর আজ। কক্সবাজারে উখিয়া ও টেকনাফে সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করেছে রোহিঙ্গারা। সকালে উখিয়ার 4 এক্সটেনশন ও টেকনাফের কয়েকটি ক্যাম্পে সমাবেশের আয়োজন করে তারা। নানা উদ্যোগের পর এখনও আলোর মুখ দেখেনি প্রত্যাবাসন প্রক্রিয়া। এর জন্য কর্মসূচি থেকে নিজ দেশে ফিরে যাওয়ার দাবি জানিয়েছেন রোহিঙ্গারা। সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে রোহিঙ্গারা। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনের বিভিন্ন অঞ্চলে রোহিঙ্গাদের উপর নির্বিচারে হত্যা ও নির্যাতন চালায়। সে সময় বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে। বর্মা জালে মিলিটারি মগবাগিয়ে কলে টেসে কলে আরারে যে অত্যাচারিং গজে আর ছোট ছোট মাসুম বা সকল মারি ফেলাইয়ে আর যেতে দেশ তো বাহির করে দিয়ে আজকে ৯ বছর হয়ে গিয়ে কই আর বিচার আজ হনি কেন করে আর ওয়াফে যাইতে চাই আর কান দেশের মাঝে আর বিচার চাই আর দেশত ফিরে যাবার চাই। এখনও রোহিঙ্গাদের নিজ দেশে মিয়ানমারে ফেরত পাঠানো শুরু না হওয়ায় উদ্বেগ জানিয়েছে ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে তিনি একথা জানিয়েছেন। বলেছেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে কাজ করবে ২৭ দেশের এই জোট। তিনি আরও বলেছেন, রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অর্থ সহায়তা দেয়া হচ্ছে। We meet today at a moment of transition on many levels. Bangladesh is navigating an important chapter in its political and economic journey, and as I started by reflecting, the European Union too is adapting to a more contested and uncertain world. রোহিঙ্গা সংকটের ৯ বছর উপলক্ষে যৌথ বিবৃতি দিয়েছে কূটনৈতিক মিশনগুলো। বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। মিশনগুলো চলমান বাস্তুচ্যুতি ও দুর্ভোগের মুখে রোহিঙ্গা জনগোষ্ঠীর সহনশীলতা, সাহস ও মর্যাদার প্রতি শ্রদ্ধা জানিয়েছে। একই সঙ্গে প্রায় ১ দশক ধরে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সরকার ও জনগণের উদারতার জন্য মিশনগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতি স্বেচ্ছায় নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য উপযুক্ত নয়। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে বাস্তুচ্যুতির মূল কারণ মোকাবিলা, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে আস্থা তৈরি এবং মিয়ানমারের শান্তি ও স্থিতিশীলতা জোরদারে কৌশলগত সমন্বিত ও দীর্ঘমেয়াদী উদ্যোগ প্রয়োজন বলে দাবি করেন তারা। নিজ দেশ মিয়ানমারে ফেরার আশা ছাড়েননি রোহিঙ্গারা। তবে এদের অনেকে কক্সবাজারে ক্যাম্প থেকে পালিয়ে জড়াচ্ছে অপরাধে। আর্থসামাজিক প্রেক্ষাপটে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি তৈরি হচ্ছে বহুমুখী সংকট। ১২ লক্ষেরও বেশি রোহিঙ্গারা এই বিশাল বোঝা কতদিন বইতে হবে জানা নেই কারোর।
বেশ কয়েক দফায় মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় 12 লাখের বেশি রোহিঙ্গার আশ্রয় এখন কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের এই 34টি ক্যাম্পে। এর মধ্যে সবচেয়ে বড় ঢল নামে 9 বছর আগের ঠিক এই দিনে 2017 সালের 25 আগস্টের পর আসা রোহিঙ্গার সংখ্যায় অন্তত 8 লাখ। কিছু স্থানান্তর হয়েছে নোয়াখালীর ভাসানচরে। রোহিঙ্গাদের দাবি এই 9 বছরের এক একটা দিন যেন তাদের কাছে এক একটা বছর। নিজ দেশ মিয়ানমারে বাপদাদার ভিটামাটিতে ফেরার অপেক্ষায় তারা। এই প্রবল আগ্রহের প্রকাশ ঘটাচ্ছে গানে সুরে। পরদেশে আশ্রিত থেকেও শৈশব কৈশোরের স্মৃতি, ঐতিহ্য, সংস্কৃতি ধরে রাখার চেষ্টায় রোহিঙ্গা শিল্পীরা। গান হচ্ছে এমন একটা জিনিস মানুষের আবেগকে চেঞ্জ করে। গান হচ্ছে এমন একটা জিনিস মানুষের ইমোশনকে, আবেগ ইমোশন এগুলাকে পরিবর্তন করে। গানের মাধ্যমে তুলি এনে আর গানের গিয়ে ফিল করি। তাহলে এখন আর অনুভূতি চলতে আর মাছ জিং করতাম আর এখন এটাই করি না। আর দেখি জুলুম হাই জিন আর হস্তবৃত্ত পাই ইন আর ফিল করিয়ারে দেখাই পারি ওয়ালটরে। গেল 9 বছরে হয়েছে নানা কূটনৈতিক তৎপরতা, দ্বিপাক্ষিক বৈঠক, কিন্তু মেলেনি কাঙ্ক্ষিত সুফল। 2018 এবং 2019 সালে দুদফায় প্রত্যাবাসনের দিন ঠিক হলেও আলোর মুখ দেখেনি তা। রোহিঙ্গা নেতাদের অভিযোগ, প্রত্যাবাসন বাধাগ্রস্ত করছে মিয়ানমার সরকার ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আরকানোর সিচুয়েশনই আনার স্টেবল হইতে তো নদের দে তারা নদীবদিও তারা ইট ডাস মিন রিপার্টিশন তারা গরিবাল্লায় টেকনিক্যালি ডিনাই করে প্রেশারত ফেলাই কন্ডিউসিভ এনভায়রনমেন্ট আরকান আমাদের ক্রিয়েট করি রিপার্টিশন গরন ইয়ান হি সলিউশন কনফ্লিক্ট জানরা দে আরকান আর্মি তারা লড়াই এনলি এখন ওয়ার জোন হয়ে জায়গা মাঝে আর রোহিঙ্গা যাইবার একখান খিনরওয়া মৌখানর পিসফুল সিচুয়েশন নয় দেওয়ার। রোহিঙ্গারা বারবার যে কোনো মূল্যে নিজ দেশ মিয়ানমারে ফেরার কথা বললেও জুড়ে দিচ্ছেন সেদেশের নাগরিকত্ব ও ভিটেমাটি ফিরিয়ে দেয়া সহ নানা শর্ত। একটা রাষ্ট্রের পক্ষে আরেকটা নন স্টেট অ্যাক্টরের কাজটা এক ধরনের সংকট সৃষ্টি করেছে। এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এক ধরনের ঝুঁকি তৈরি করবে। আপনারা জানেন অনেকজনকে হত্যা করা হয়েছে। আমাদের ভিতরে কিছু ক্রিমিনাল গ্রুপ আছে, তাদের মতো যদি কথাবার্তায় যদি না চলে মানুষ তাহলে মেরে ফেলা হয়। আর শুধু রিপার্টেশন হতে হইব হতে জিনিস আনলে আশা আনলে আর বাংলাদেশত মাঝে বসবাস করি দৈন্য আশা নাই আর তো দিলত মাঝে অন্য বাফা চিন্তা নাই। রোহিঙ্গা ক্যাম্পের অবস্থান উখিয়া এবং টেকনাফ উপজেলার অর্ধেক এলাকা জুড়ে, যেখানে সবুজ বন উজাড় হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবেশ। স্থানীয়দের ভাষ্য, রোহিঙ্গারা এখন বিস্ফোরা, সুযোগ পেলেই পালাচ্ছে ক্যাম্প থেকে, জড়াচ্ছে নানা অপরাধে। হানাহানিতে 9 বছরে প্রাণ গেছে অন্তত শতাধিক, মামলা হয়েছে সহস্রাধিক। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। 9 বছর পার হলেও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশ। কবে নাগাদ প্রত্যাবাসন শুরু হবে তাও অজানা নীতি নির্ধারকদের। আপাতত এই সংকট সমাধানে চীনের ওপর আস্থা রাখতে চায় বাংলাদেশ। আশা, ভূরাজনীতির কৌশলগত কারণে ঢাকা, বেইজিং, মিয়ানমার ত্রিপক্ষীয় উদ্যোগে খুলতে পারে সমাধানের পথ। আর প্রায় 15 লাখ মানুষের এই সংকটকে আন্তর্জাতিক পরিসরে আলোচনায় রাখা বড় চ্যালেঞ্জ বলেও মনে করছেন বিশ্লেষকরা। 25 আগস্ট 2017 সীমান্ত দিয়ে এক ধাক্কায় কয়েকদিনের মধ্যে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রাণভয়ে পালিয়ে আসে লাখ দশেক রোহিঙ্গা। তারপর নানা উদ্যোগ। প্রথম দফা মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক অ্যারেঞ্জমেন্ট সই, তারপর IOM না জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR তা নিয়ে দ্বিধা। 2019 সালে এসে নিউ ইয়র্কে ঢাকা, বেইজিং, নেইপিদো ত্রিপক্ষীয় উদ্যোগেও কাজের কাজ হয়নি কিছুই। প্রথম দফায় 80,000 আর সম্প্রতি 3 লাখের মতো রোহিঙ্গাকে মিয়ানমারের নাগরিক বলে স্বীকৃতি ছাড়া এই ইস্যুতে তেমন কোনো প্রাপ্তি নেই বাংলাদেশের। অন্তর্বর্তী সরকারের সময় জাতিসংঘ মহাসচিবকে নিয়ে প্রত্যাবাসন শুরুর আশাবাদের কথাও শুনিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। 4 বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই ইউনিটি 71। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরেও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করে চীন। ভূরাজনীতির জটিল নানা সমীকরণে এই ইস্যুতে বেইজিংয়ের দিকেই তাকিয়ে ঢাকা। I'm very hopeful
with the strategic partnership that we have with China, our strong friends, especially the relationship that has strengthened between our Honorable Prime Minister Tariq Rahman and President Xi Jinping, তাদের ব্যক্তিগত সম্পর্ক এই জিনিসটাকে একটা জায়গা করে দিবে আলাপ আলোচনার, এবং মায়ানমার গভর্নমেন্টের সাথে কাজ করে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারবো। সব মিলিয়ে 15 লাখেরও বেশি মিয়ানমারের নাগরিকের দায়ভার এখন বাংলাদেশের কাঁধে। তাদের ভরণপোষণে বৈশ্বিক সহায়তাও কমতে কমতে অর্ধেকে দাঁড়িয়েছে। এ অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হওয়ায় খানিকটা আশার আলো দেখছে ঢাকা। What is a volatile world? Crisis after crisis আমরা দেখি। The attention span of moving from crisis to crisis also unfortunately moves on very quick. I am very hopeful আমরা এই রোহিঙ্গা ক্রাইসিস আবার ওয়ার্ল্ডের অ্যাটেনশনে নিয়ে আসতে পারবো আমাদের 81st সেশনের প্রেসিডেন্সি অফ দি ইউএন জেনারেল অ্যাসেম্বলির মাধ্যমে। রোহিঙ্গা সংকটের নানা প্রভাবে বাংলাদেশ বিপর্যস্ত উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, প্রত্যাবাসন চেষ্টার পাশাপাশি রোহিঙ্গারা যেন জাতীয় আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। চীন যেহেতু মনে করে যে বাংলাদেশকে কেন্দ্র করে এবং বাংলাদেশ মিয়ানমার চীন মিলে একটা অর্থনৈতিক করিডোর বা এখানে বাণিজ্য এবং অন্যান্যভাবে উপকৃত হওয়ার অনেক সুযোগ আছে, সেই জন্য আমরা মনে করছি যে চীন হয়তো এই শরণার্থী সমস্যাটার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবে এবং এখানে প্রত্যাশাটা আমাদের অনেক বেশি। পাশাপাশি আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের হত্যা ও জাতিগত নিধনের দায়ে চলমান বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করারও তাগিদ বিশ্লেষকদের। 2017 থেকে 2026 গেল 9 বছরে রোহিঙ্গা সংকটের সমাধানে নেয়া বিভিন্ন উদ্যোগ শেষ পর্যন্ত কেন সফল হলো না তা পর্যালোচনা করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। বলছেন সেই সাথে আগামী দিনগুলোতে এই ইস্যুর সমাধান বাংলাদেশ কিভাবে করবে তারও পথ খোঁজা জরুরি। আর সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনার যে কূটনৈতিক প্রচেষ্টা তাও সরকারের অগ্রাধিকারে রাখার তাগিদ দিচ্ছেন তারা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুতুপালং ক্যাম্প, কক্সবাজার। শেখ হাসিনার প্রত্যর্পণে ভারত সরকার দায়ভার নিতে চাইছে না বলে তাদের বিচার বিভাগের উপরে চাপিয়ে দিয়েছে। এই মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। বলেছেন, শুধু শেখ হাসিনা নয়, দণ্ডিত যারাই ভারতে যে আছে সবাইকে ফেরত আনতে চায় সরকার। বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা বলেছেন তথ্যমন্ত্রী। সরকার কাউকে নিয়ন্ত্রণ করবে না আশ্বস্ত করে মন্ত্রীর প্রত্যাশা, বস্তুনিষ্ঠ সমালোচনা করবে গণমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধা দেয়া প্রসঙ্গে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। সরকার যে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করে। ওই দুই এলাকায় কেন এমনটা হলো পুরো বিষয়ে জেনে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তথ্যমন্ত্রী। এদিকে তথ্য উপদেষ্টা জানিয়েছেন, চীনের J-10C যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করেছে সরকার। ফর্মালি না, ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা আমরা দেখেছিলাম যে এই ব্যাপারটা নাকি এখন ওনারা আদালতের মাধ্যমে নাকি করবেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে তো অনেকখানি মনে হয় যে উনি ওখানে গিয়েছিলেন একভাবে, বা ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। আমাদের তো দাবি একটাই, সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককেই আমরা ফেরত চাই। গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট সমাধান সহ 6 দাবিতে 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করবে 11 দলীয় ঐক্য। পর্যায়ক্রমে সব বিভাগীয় শহরে হবে এই কর্মসূচি, জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। দুপুরে সংবাদ সম্মেলনে জোটের কর্মসূচি তুলে ধরেন তিনি। জানিয়েছেন, সকাল 7টায় শাপলা চত্বরে সমবেত হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন জোটের নেতৃবৃন্দ। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে পথে পথে বিভিন্ন জায়গায় হবে সভাও করবে 11 দল। গোলাম পারোয়ার জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ। এ সময় বিএনপিরও সহযোগিতা কামনা করেন জামাতের সেক্রেটারি জেনারেল। লং মার্চে মহাসড়কে কিছুটা যানজট হতে পারে বলে আগাম ক্ষমা প্রার্থনা করেছে জামায়াত। মত এবং দলের প্রতি পরমত সহিষ্ণুতার জুলাই গণহত্যার
বিচার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা। 6টা দাবি আমরা আমাদের প্রধান দাবি হিসেবে লং মার্চের কর্মসূচিতে আমরা উল্লেখ করেছি। আমাদের চট্টগ্রামের লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব শাপলা চত্বর থেকে। কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ ও আব্দুর রহমান বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনাল 2-এর বিচারিক প্যানেল এই আদেশ দিয়েছেন। এর আগে সেনা হেফাজতে থেকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দেয় প্রসিকিউশন। গত 26 জুলাই দাখিল করা এই অভিযোগ আমলে নিয়ে 8 জনের নামে গ্রেফতারি পরোয়ানা ও 3 জনকে হাজিরের নির্দেশনা দেন ট্রাইব্যুনাল 2। প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে 2018 সালে টেকনাফে একরামুল হককে তুলে নেওয়া হয়। রাত 11টা থেকে 12টার মধ্যে সদর ইউনিয়নের র্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন তিনি। একরামুল টেকনাফ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। এই মামলায় আসামিদের বিরুদ্ধে অবৈধভাবে নাটক, অপহরণ, বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে গুলি করে হত্যা, অপরাধ সংগঠনের সংশ্লিষ্টতা, প্ররোচনা, সহায়তা ও হত্যার নির্দেশ প্রদানের সুনির্দিষ্ট অভিযোগ এনেছে প্রসিকিউশন। আজ ঘোষিত হচ্ছে না মাগুরার 8 বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায়। 31 আগস্ট রায় ঘোষণা করবেন হাইকোর্ট। রোববার আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি হয়। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে রায় পেছানো হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। 2025 সালের 17 মে মামলার প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক M জাহিদ হাসান। রায়ে বাকি 3 আসামিকে খালাস দেওয়া হয়। 2025 সালের মার্চে মাগুরার নিজনান্দুলিয়া গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় আসিয়া। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। এরপর আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে পাঠানো হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানেই 13 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আসিয়া। সংসদের তৃতীয় অধিবেশন নির্বিঘ্নে করতে সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক বহন এবং সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে 27 আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হবে। নিষেধাজ্ঞা অনুযায়ী 26 আগস্ট রাত 12টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এর আওতাভুক্ত এলাকা হল ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলা মোটর ক্রসিং পর্যন্ত, এছাড়া বাংলা মোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁ রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পাশাপাশি পান্থপথের পূর্ব থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি 27 নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকায় থাকছে এই নিষেধাজ্ঞা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। রংপুর নগরীতে তালাবদ্ধ নিজ বাড়িতে শিক্ষক পরিবারের 4 জন খুনের ঘটনায় এসিড কিংবা দাহ্য পদার্থ ব্যবহার হয়নি বলে দাবি ময়নাতদন্তকারী চিকিৎসকের। পাওয়া যায়নি ধর্ষণের প্রাথমিক আলামত। মরদেহ বিকৃতির জন্য অতিরিক্ত গরমের কথা বলছে পুলিশ। সবকিছুকেই সন্দেহে রেখে আলামতের ফরেনসিক পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে তদন্ত সংস্থাগুলো। এদিকে বন্ধ জায়গার পরিবর্তে ছাদে ইয়াবা সেবনের বিষয়েও ব্যতিক্রম বলে ব্যাখ্যা পুলিশের। এখন পর্যন্ত তদন্তে 2 জনই কিলিং মিশনে অংশ নেয় বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। রংপুর জেলা স্কুলের অবসরে যাওয়া শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল সহ তার স্ত্রী, কন্যা ও পুত্রকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধ দাস এরই মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আদালতকে দেওয়ার দাবি করছে পুলিশ। ময়নাতদন্তকারী চিকিৎসকের দাবি, হত্যাকাণ্ডের সময় কোনো অ্যাসিড বা দাহ্য পদার্থ ব্যবহার হয়নি। প্রাথমিকভাবেও পাওয়া যায়নি ধর্ষণের কোনো আলামত। এটা মানে পচে যাওয়ার কারণে এরকম দেখা যাচ্ছে, কোনো অ্যাসিড বা কোনো কিছু ব্যবহার করা হয়নি, ওরকম কোনো চিহ্ন ঘটনা নেই। সিআইডি বলছে, প্রিয় মেয়ের পাশে তরল, আগামী চক্রবর্তীর মুখ কালচে হওয়া এবং গণপতি ও তার স্ত্রী প্রীতিলতার মরদেহ ছিল বিভৎস।
এছাড়াও ঘরে ইয়াবা সেবন, সিগারেটের টুকরো, ফয়েল সহ আরও কিছু আলামত সংগ্রহ করে সিআইডি। জানানো হয় ডিএনএ ও ফরেনসিক প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে আরও কেউ জড়িত ছিল কিনা। তবে পুলিশের দাবি অতিরিক্ত গরমে বিকৃত হয়েছে মরদেহ। আমি কিন্তু আয়োগকে 4টা ইনস্ট্রাকশন দিয়ে আসছি, লিখিত ইনস্ট্রাকশন। একটা হলো মৃত্যুর সময়, মৃত্যুর কারণ, কোনো ধর্ষণের ঘটনা ছিল কিনা এবং কোনো কেমিক্যাল ইউজ করা হয়েছিল কিনা। একেবারে আমি কিন্তু তাকে লিখে দিয়ে আসছি যে এগুলি আপনি অবশ্যই ফরেনসিক পোস্টমর্টমের যখন আপনি পাঠাবেন, আপনার রিকোয়ারমেন্ট এগুলি থাকবে ডাক্তারের কাছে। মৃত্যুর 42 থেকে 44 ঘন্টা পরে আমরা এই মৃতদেহগুলো কাছে গেছি এবং তাপমাত্রা ছিল 40 ডিগ্রির আশেপাশে ওই সময়গুলোতে, এবং হিউমিডিটি ছিল প্রচুর। এই সময় খুব দ্রুত ডিকম্পোজের ঘটনা। পুলিশ কমিশনারের দাবি অনুযায়ী দেবু দাসের ঠিক এই বিল্ডিংয়ের দোতলার ছাদ থেকেই ঠিক এখান দিয়ে গণপতি চক্রবর্তীর ছাদের এই ওয়াল টপকিয়ে সিদ্ধার্থ এবং মুগ্ধ দাস ছাদে গিয়ে ইয়াবা খাচ্ছিলেন এবং সেটি টের পেয়ে গণপতি চক্রবর্তী যখন সেখানে আসেন, কথা কাটাকাটির এক পর্যায়ে গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। কিন্তু প্রশ্ন উঠেছে, খোলা ছাদে যেখানে বাতাস বহমান সেখানে ইয়াবা খাওয়া যায় কিনা। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিআইডি, পুলিশ ও আবহাওয়াবিদের সাথে কথা বলেছে যমুনা টেলিভিশন। ইয়াবা হচ্ছে আপনার সাধারণত মূলত যে বিভিন্ন স্পট থাকে যেখানে কয়েকজনে মিলেমিশে খাওয়া যায়, এই জায়গাগুলোতে খায়। আর সাধারণত বেশিরভাগ সময় ইয়াবাটা হচ্ছে বদ্ধ জায়গায় খায়। কিছু সময়ের জন্য সূর্যের আলো দেখা গিয়েছে, তবে ম্যাক্সিমাম সময়টাতেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তাপমাত্রা যেহেতু 36.2°C সর্বোচ্চ ছিল 22 তারিখে 22 তারিখে, এ কারণে এই সময়টাতে ভ্যাপসা একটা গরম অনুভূত হয়েছে। তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়টিও ভাবিয়ে তুলছে আইন শৃঙ্খলা বাহিনীকে। আমরা তো পাইছি ওইখান থেকে, মানে পোল থেকে সংযোগ বিচ্ছিন্ন, পোল থেকে স্পার্ক। এখন এই যে মুগ্ধ এবং সিদ্ধার্থের বক্তব্য এইটা, বিদ্যুতের লাইনের বিষয়টা হচ্ছে তারা আমাদেরকে বলেছে যে তারা এই বাড়িটাকে অন্ধকার করার জন্য চলে যাওয়ার সময় এটা বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। এখন এটা ওরা মিটারের ওখানেই কেটেছে, কিন্তু মিটারের ওখানে কাটার ফলে উপরে শর্ট সার্কিট হতে পারে, এটা টেকনিক্যাল বিষয়। সংগৃহীত আলামত এখনো পাঠানো হয়নি ফরেনসিক ল্যাবে। আদালতের অনুমতির পর পাঠানোর কথা জানায় সিআইডি ও পুলিশ। প্রতিবেদনের পর দেয়া হবে চার্জশিট। এইখান থেকে আপনার আসামি 2 জনের ডিএনএ স্যাম্পল নিতে হবে। এই ডিএনএ স্যাম্পল, এটা কোর্টের অর্ডার নিয়ে ডিএনএ স্যাম্পল নিতে হবে ওসিসি থেকে। এই 2টা নিয়ে আমাদের আলামত নিয়ে এরপরে ফরেনসিকে যেতে হবে। মামলাটির তদন্তভার এরই মধ্যে মহানগর কোতোয়ালি থানা থেকে গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়েছে। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। বাজারে নতুন উদ্বেগের নাম এখন নিত্যপণ্য। দাম বেড়েছে আটা, ময়দা, চিনি আর ডালের। ফলে বেশ ভোগান্তিতেই পড়েছেন স্বল্প আয়ের মানুষ। কাটছাট করতে হচ্ছে বাজারের ফর্দে। দোকানিরা বলছেন জ্বালানি সংকটের প্রভাবে বাজারে এসব পণ্যের যোগান কমেছে অনেকটাই। এর সুযোগেই বাড়ানো হচ্ছে দাম। কনজিউমার অ্যাসোসিয়েশনের মতে জ্বালানি সংকট সমাধান তো করতেই হবে, তবে মাঠ থেকে বাজার মনিটরিং বাড়ানোর বিকল্প নেই। বেশ কমাস ধরেই বাজার দরের চড়া দামে হাঁসফাঁস অবস্থা স্বল্প আয়ের মানুষের। উদ্বেগে থাকতে হয়, হুট করেই আবার কোন পণ্যের দাম বেড়ে যায়। এবার সে দৌড়ে নেমেছে আটা, ময়দা, চিনি আর ডালসহ বেশ কিছু নিত্যপণ্য। সপ্তাহ খানেকের ব্যবধানেই কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। অথচ ডাল ভাত তো বাঙালির যাপিত জীবনের বাস্তবতাই। সকাল বিকালের আহারেও আটার তৈরি নাস্তার বিকল্প কম, আর চায়ের কাপ থেকে মিষ্টি জাতীয় যে কোনো খাবারেই চিনি তো লাগেই। এমনিতেই আয় ব্যয়ের হিসেব মেলানো কঠিন, তার উপর এসব পণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে যোগ হয়েছে নতুন মাত্রা। দাম বাড়লে ধরেন আমাদের আয় তো আর অন্য কিছু তো আর বাড়ছে না, কিন্তু দ্রব্যমূল্যের তো বৃদ্ধি পাচ্ছে। চিনির কেজিতে 20 টাকা 15 টাকা বাড়াই দিয়েছে। 2 টাকা 4 টাকা বাড়ে ভাই, কমে না। মুদি দোকানিরা জানান চিনির কেজি এখন বিকোচ্ছে 130 টাকায়, যেখানে কয়েকদিন আগেও মিলত 110 টাকায়। ডিলাররা 50 কেজির বস্তায় দাম বাড়িয়েছে 800 টাকা পর্যন্ত। 55 টাকা কেজির প্যাকেট আটা এখন কিনতে গুনতে হচ্ছে 65 টাকায়। বিভিন্ন জাতের ডালের কেজিতেও পকেট থেকে বেরিয়ে যাবে বাড়তি 5 থেকে 10 টাকা। এর প্রভাব পড়েছে বিক্রি বাট্টাতে। গ্যাস সরবরাহ প্রবলেম হচ্ছে, যার জন্য হচ্ছে ওদের প্রোডাকশন ঠিক মতো দিতে পারছে না,
ওই জায়গা থেকে হচ্ছে আপনার দাম বৃদ্ধি। এই দেশেও আমাদের মতো মানুষের জন্ম নেওয়াটা একবারে ভুল বলে কিল্লাই ওই আল্লাহ ফাটাইছে 80 বছর ধরে কিন্তু আসলে মনে হয় যে ভুল। বিদেশে আটানা পয়সা যদি বাড়ে লগে লগে এটার কমপ্লিট দিতে হয়। কিন্তু হুট করেই দাম বাড়ল কেন? মিলারদের দাবি উৎপাদন পর্যায়ে দর অতটা বাড়ানো হয়নি, বরং গ্যাস বিদ্যুতের সংকটে ব্যাহত রিফাইনারি কার্যক্রম। আগের তুলনায় যোগান কমেছে উল্লেখযোগ্য হারে। আড়তদাররা জানান, আগে যেখানে দিনে 2 থেকে 3 ট্রাকে পণ্য আসতো, সেখানে এখন 1 ট্রাক লোডেই সময় লাগে 2-3 দিন। ইলেকট্রিসিটি নাই, গ্যাস নাই, এটা ইলেকট্রিসিটি গ্যাসটা দুইটাই নাই, যেটা কি উৎপাদনের মূল চাবিকাঠি। সবাই একটু বাড়তি দামে বেচছে, সব জায়গাতেই একটু বাড়তি দামে বেচছে, আমরাও বেচছি একটু। দাম ওরা কিন্তু বাড়ায় নাই, দাম বাড়ছে আপনার ড্যামারিসের কারণে। একটা গাড়ি যদি একদিন থাকে তাহলে 2000 টাকা ড্যামারিস হয়, 3 দিন থাকলে 6000। কনজিউমার অ্যাসোসিয়েশনের মতে জ্বালানি সংকটের প্রভাব পড়ে মাঠ থেকে সরবরাহের প্রতিটি পর্যায়েই। তাই যে কোনো মূল্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে হবে। পাশাপাশি দেখতে হবে এই সংকটের সুযোগে যেন অবৈধ মজুত কারসাজি না হয়। জ্বালানি নিরাপত্তা মানে হলো আসলে কিন্তু রাষ্ট্রের নিরাপত্তার বিষয়। তো সেখানে সরকার যেটা দাম বাড়ানো, এবং সেখানে আমরা কিন্তু গণশুনানিতে বলেছিলাম যে এখানে দাম না বাড়িয়ে যে চুরি বন্ধ করার, সেই জায়গাটা কিন্তু আমরা কোনো কিছু লক্ষ্য করলাম না। টিসিবি ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে দৈনিক চিনির গড় চাহিদা 5000 টন, গম লাগে 20,000 টনের কম বেশি, আর বিভিন্ন জাতের ডালের চাহিদা 6500 টন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। ঘোড়ার মাংস প্রথমে হাট থেকে বয়স্ক ও অসুস্থ ঘোড়া কিনে চরাঞ্চলে নিয়ে জবাই করা হয়। এরপর 3 ধাপে সেই মাংস পৌঁছে যায় রাজধানীর বিভিন্ন অভিজাত রেস্তোরাঁয়। কেজি প্রতি বিক্রি করা হয় 4 থেকে 450 টাকায়। এগুলো আবার পরিবেশন করা হয় গরুর মাংস হিসেবে। পুরো কার্যক্রমটি পরিচালনা করে 3টি দল। এজন্য জামালপুরের বিভিন্ন চর ও নির্জন বনাঞ্চলকে বেছে নেয় আন্তজেলা ঘোড়ার মাংস চক্র। সম্প্রতি হাতে নাতে 5 জনকে আটকের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর এসব তথ্য। বিষয়টির আরও গভীরে জানার চেষ্টা করেছেন আমাদের যমুনা টেলিভিশন। খোলাসা হয় ঘোড়ার মাংসের এই চক্রের পুরো প্রক্রিয়া। জানাচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। জামালপুর তুলসীপুরের ঐতিহ্যবাহী ঘোড়ার হাট। প্রতি বৃহস্পতিবারের এই হাট থেকে বিক্রি হয় শত শত ঘোড়া। পুলিশের তথ্য বলছে, তুলসীপুর হাট থেকে অসুস্থ ঘোড়া কিনে প্রায় 30 কিলোমিটার দূরে মানিকারচরে নিয়ে যায় চক্রটির প্রথম দল। সেখানে 15 থেকে 20টি ঘোড়া জড়ো করা হয়। এরপর গভীর রাতে ঘোড়াগুলো জবাই করা হয়। মাংস ছাড়িয়ে দ্বিতীয় দলটি রাজধানীতে নেয় পিকআপে। যাত্রাবাড়ি সহ বিভিন্ন পয়েন্টে নেওয়ার পর সেখান থেকে রেস্তোরাঁয় মাংস পৌঁছে দেয় তৃতীয় এমদাদের দল। অর্থাৎ ঘোড়ার মাংস রাজধানীর রেস্তোরাঁয় পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটি চলে 3 দলের মাধ্যমে। তুলসীরচর মাইনকারচর একটা জায়গা আছে, সেখানে ওরা জবাই করে 15-20টা একসঙ্গে জবাই করে প্রতি সপ্তাহে। এগুলো আবার ট্রাকের মাধ্যমে ঢাকায় পাচার করে, এবং ঢাকা থেকে বিভিন্ন রেস্টুরেন্ট হোটেলে এগুলো বিভিন্ন খাদ্যের অনুযায়ী, যে কালো ভুনা বা কাবাব টাবাব, এইভাবেই তারা এটা মাংসটাকে বিক্রি করে। এবার সরজমিনে সেই চরে পৌঁছায় যমুনার জামালপুর টিম। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এখন পর্যন্ত এই চর থেকে 4-5 চালানে ঘোড়ার মাংস পাঠানো হয় রাজধানীতে। তবে ঠিক কোথায় ঘোড়াগুলো জবাই করা হয় তা বলতে পারেনি কেউই। চরাঞ্চলের একমাত্র বাহন ঘোড়া হওয়ায় এখানকার মানুষরা ঘোড়া বেশি লালন পালন করে থাকেন। এ কারণে এই সুযোগে পাচার চক্রটি এই অঞ্চলে রাতের আধারে ঘোড়াগুলোকে জবাই করে তারপর সেখান থেকে মাংসগুলো রাজধানীর বিভিন্ন স্থানে পৌঁছে দেয়। যদি জানিয়ে রাখি যে এই অঞ্চলের যারা এসবের সাথে জড়িত রয়েছে তারা প্রভাবশালী হয়, এখানকার স্থানীয় বাসিন্দারা কেউ কথা বলতে রাজি হচ্ছেন না। বাইরে থেকে ঘোড়া আনে এই নদীর কাছেরও জায়গা পাইয়া এই ধরনের 2 নম্বরে কিছু কিছু আছে লোক আছে, তারা 2-4টা খাবার নেগা এই যে ধরনের ঘোড়া আনে বাইরে থেকে আইনে এই কাম করে। এখান থেকে ধরে নিয়ে সোন গাছ তলে জবা করে নিয়ে নানান জায়গায় নিয়ে বস্তার মধ্যে বইরা বিক্রি করে দেয়। গত 23 আগস্ট ভোর রাতে সদরের নরন্দি বাজার এলাকায় ব্রহ্মপুত্র পার হওয়ার পর অভিযান চালিয়ে 950 কেজি মাংস জব্দ করে পুলিশ। এ সময় দ্বিতীয় দলের প্রধান আলফাজ সহ 5 জনকে আটকও করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজাও দেন। সেই দিনই প্রথম দলের কয়েকজনকে আটক করে স্থানীয়রা। তবে অর্থের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। যাদেরকে আমরা আটকাই তাদের মাঝ রাস্তায় টাকা পয়সা নিয়ে
তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এমদাদুল ভাইয়ের পোলা মেহেদি। এসব অভিযোগের বিষয়ে চক্রের প্রথম দলের প্রধান ঘোড়া ব্যবসায়ী দুদু মিয়ার বাড়িতে গেলে তিনি সামনে আসেননি। তার ভাই স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম ক্যামেরার সামনে কথা না বললেও ঘোড়া ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানান। আপনার ভাই দুদু ভাই উনি কতদিন যাবত ব্যবসা করে? কমপক্ষে 25 বছর মেলা 25 বছর। কসাই দলের সদস্যদের ছেড়ে দিয়ে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত মেহেদি হাসান। আমি চক বাজারে ছিলাম, সেখানে হট্টগোল দেখি, তারপর দেখলাম লোকজন মারপিট পোলাপানি করতেছে। ওইটা থামানোর জন্য কইছে এই চায়ের দোকান থেকে সরে যায় এই করো, প্রয়োজনে করে যদি অপরাধ দিও পুলিশে দেও নিয়ে। এদিকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন 2011 অনুযায়ী ঘোড়া জবাইয়ের কোনো বিধান নেই বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। ঘোড়াকে আসলে জবাইয়ের উদ্দেশ্যে কখনো এটাকে মাংসের জন্য জবাই করা যাবে না। আর এক্ষেত্রে যে ধারা 14তে বলা আছে এই কাজগুলো যারা করবে সেক্ষেত্রে এই আইনের লঙ্ঘন হবে, এবং এই আইনের লঙ্ঘন হলে ধারা 24-এর 1-এ বলা আছে যে সর্বোচ্চ তাকে 25,000 টাকা অর্থদণ্ড এবং 1 বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। চক্রটির কয়েকজন সদস্যকে আটক করা গেলেও বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এই চক্র যাতে পরবর্তীতে এরকম আর ন্যাক্কারজনক কাজ করতে না পারে আমরা পুলিশ হিসেবে আমাদের সর্বোচ্চ সতর্কতা এবং নজরদারি অব্যাহত থাকবে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। হবিগঞ্জে খোয়াই নদীর ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ। দুপুরে সেখানে যান তিনি। পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে এভাবে হঠাৎ প্লাবনের পানি ছেড়ে মানুষকে বন্যা কবলিত না করার আহ্বান জানিয়েছেন তিনি। দ্বিতীয়বার খোয়াই নদীর বাঁধ ভাঙার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বাঁধের বর্তমান অবস্থা যাচাই করেছেন। বাঁধের পাশাপাশি স্লুইস গেট স্থাপন করতে হবে কিনা তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সেখানে আমরা প্রতিবেশী যে কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাই। সে বন্ধুত্ব সম্পর্ক রাখতে গেলে আমরা আশা করব তারা এইভাবে ফ্লাশ ফায়ারে ফেলে দিয়ে আমাদের জন্য এইভাবে আমাদের এই অঞ্চলের মানুষকে বন্যা কবিত না করে দুর্দশা না ফেলে, আমি আশা করব তারা সেই বিষয়টা বিবেচনা করবেন। ডেনমার্ক সরকার রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টের জন্য 100 কোটি টাকা দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিনিয়োগে দেশটি আগ্রহ প্রকাশ করেছে বলেও জানিয়েছেন তিনি। সচিবালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি। বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আগামী সপ্তাহে ইসিতে বৈঠক হবে। আগামী বছর জুলাইয়ের মধ্যেই অন্তত 5টি স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তুতির কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, মেঘনা নদী থেকে পানি আনার জন্য 16,000 কোটি টাকা ব্যয়ে সায়দাবাদ প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন 95 কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা হবে। 2015 সালে শুরু হওয়ায় প্রকল্পটি 2030 সালে শেষ হওয়ার কথা থাকলেও সরকার এটি 2029 সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে। এরই মধ্যে প্রকল্পের 11 থেকে 12,000 কোটি টাকার কাজ শেষ হয়েছে। ডেনমার্কের রাষ্ট্রদূত আমাদেরকে সহযোগিতা করবেন সরকার, সেটি হচ্ছে টোটাল 16,000 কোটি টাকার একটা প্রজেক্ট, সায়দাবাদ প্রজেক্ট। এটা মেঘনা থেকে আমরা পানি ট্রিটমেন্ট প্ল্যান্ট করে সরাসরি ঢাকা ওয়াসার মাধ্যমে ঢাকা শহরে নিয়ে আসবো। 95 কোটি লিটার পানি আসবে এটাতে। এই 16,000 কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই আমাদের প্রায় 11-12,000 কোটি টাকার কাজ শেষ হয়েছে। আখাউড়ার সীমান্তবর্তী প্লাবিত নিম্নাঞ্চল থেকে পানি নামছে। বাড়ি ঘর থেকে পানি নামলেও এখনও তলিয়ে আছে অনেক ফসলি জমি। উপজেলার 3টি ইউনিয়নে রোপা, আমন, সবজি আবাদের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। সীমান্তবর্তী বাসিন্দারা বলছেন, ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধের স্লুইস গেট খুলে দেয়ায় ঢলের পানিতে আকস্মিক এই প্লাবন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে ফের জলাবদ্ধতার আশঙ্কা করছেন তারা। পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইউএনও। প্রাণীবন্দী পরিবারগুলোর জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এখন আর জ্বালা নাই যে ফিরে লাগামো, জমিন চলে গেছে আজকে 2-3 দিন হয়েছে। ফসলীয় জমি নষ্ট হইতেছে, খালে দেওয়া পানিটা নিষ্কাশনের খুব সমস্যা। পানি যদি না কমে 2 দিনের ভিতরে আমাদের ক্ষেতগুলো সব কিছু নষ্ট হয়ে যাবে। জনস্বাস্থ্য এবং প্রাণী সম্পদ, মৎস্য, কৃষি
সবাই তৎপর আছে এবং বিশেষ করে ত্রাণ ও দুর্যোগের যেই দপ্তর আছে সেই দপ্তর থেকে আমরা প্রতিনিয়ত এটা মনিটরিং করছি। ম্যাকাই টেস্টের উইকেট নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। বাংলাদেশ প্রথমে বোলিং করলে অস্ট্রেলিয়া 60 রানে অল আউট হতে বলে মন্তব্য করেছেন তিনি। জানিয়েছেন উইকেটের অতিরিক্ত বাউন্স ও সুইং দুদলকেই ভুগিয়েছে সমানভাবে। তবে উজি বোলারদের পেস আক্রমণে টাইগার ব্যাটিং লাইন আপ দ্রুত ধসে পড়ে বলে মত ব্রডের। ডারউইনে ইতিহাস গড়ার পর স্বপ্নটা তখন সিরিজ জয়ের। অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর প্রথম টেস্ট জয়, আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ। কিন্তু ম্যাকাই সেই টাইগাররাই যেন হয়ে গেল অসহায়। 2 ইনিংসে তাদের সংগ্রহ 64 আর 95 ইনিংস ও 51 রানের বিশাল জয়ে সিরিজ ড্র করল অস্ট্রেলিয়া। ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনা এখন ম্যাকাইয়ের উইকেট নিয়ে। মাত্র 750 বলেই শেষ হয়েছে টেস্ট। 1932 সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কম বলে শেষ হওয়া ম্যাচ এটি। বাংলাদেশ আগে বোলিং করলে অস্ট্রেলিয়া 60 রানে অল আউট হতো বলে মন্তব্য করেন সাবেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। আপনি যদি দল হিসেবে মনে করেন প্রতিপক্ষের চেয়ে আপনার খেলোয়াড় শক্তিশালী, তবে ফ্ল্যাটার পিচে খেলা উচিত। বাংলাদেশ টস জিতে বোলিং নিলে তারা অস্ট্রেলিয়াকে 60 রানে অল আউট করে বিরাট বিপদে ফেলতে পারত। পিচটি বেশি ওঠানামা করার কারণে এটি ছিল ঝুঁকিপূর্ণ। ইউটিউব ভিত্তিক চ্যানেল ফর দ্য লাভ অফ ক্রিকেটকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক এই গতি তারকা জানান, অতিরিক্ত বাউন্স, সুইং আর বল ওঠানামায় 2 দলের ব্যাটাররাই ছিলেন চাপে। তবে ওজি পেস আক্রমণের সামনে খুব দ্রুত ভেঙে পড়ে টাইগার ব্যাটিং লাইন আপ। বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজ 1-1 ড্র করেছে অস্ট্রেলিয়া, কিন্তু এ নিয়ে কিছু প্রশ্ন থেকে যায়। স্ট্রাক আবারও দানুবীয় ছিল, বল সুইং করিয়েছে। পিচের সব জায়গায় বল বাউন্স ও সুইং করছিল। ঘরের মাঠে সবশেষ 7 টেস্টে এটি অস্ট্রেলিয়ার তৃতীয় ম্যাচ, যা 2 দিনেই শেষ হয়েছে। এর আগে অ্যাশেজে পার্থ ও মেলবোর্ন টেস্টেও গড়িয়েছিল মাত্র 2 দিন। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে হাতাহাতির ঘটনায় জেরার্ড জোন্স 999-এ ফোন করে পুলিশ ডাকেন। পরে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। এই ঘটনার তদন্ত চলার মধ্যেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিল বাফুফে। তবে 2 বছরের চুক্তি থাকায় তাকে বাফুফে থেকে দেয়া হবে 3 মাসের বেতন। এদিকে আগামী 31 আগস্ট উজবেকিস্তানে শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই পর্ব। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের ঠিক আগে প্রধান কোচকে হারানোয় নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল। আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার মৃত্যুর মামলায় তার বাবার ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন জমা দেওয়ার বিস্ময়কর ভুল প্রকাশ্য এসেছে। নামে মিল থাকায় আর্জেন্টিনার একটি স্বাস্থ্য বীমা কোম্পানি এই ভুল স্বীকার করেছে। পরীক্ষাগুলোর প্রতিবেদনে ভুলবশত ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনার নামে নথিভুক্ত ছিল, অথচ ওই প্রতিবেদনগুলো ছিল তার প্রয়াত বাবা ডিয়েগো স্যালুন্তিয়ানো ম্যারাডোনার। এই ভুলের কারণে বিচার কার্যক্রম 1 সপ্তাহের জন্য স্থগিত করা হয়, যা আদালতে নতুন করে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। এর আগে বিচারকদের মধ্যে একজনের স্বার্থের সংঘাতের কারণে গত বছর প্রথম বিচারটি ভেস্তে যায়। ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতে নজিরবিহীন নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের আয়ের উৎস বা নেটওয়ার্ক চিহ্নিত করে আরোপ করেছে কঠোর বিধিনিষেধ। যে কোনো দেশ বা কোম্পানির সাথে বাণিজ্য বন্ধে জোরালো অর্থনৈতিক অভিযানের পরিকল্পনাও করা হচ্ছে। তবে এই নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্রের আরেকটি ব্যর্থ প্রচেষ্টা আখ্যা দিয়েছে ইরান। বিকল্প পরিকল্পনা প্রস্তুত দাবি করে তেহরানের সাফ জবাব একসাথে করে দেওয়ার দিন শেষ। দশকের পর দশক নিষেধাজ্ঞার কবলে থাকা ইরানের ওপর আরও একবার যুক্তরাষ্ট্রের অবরোধের ঘোষণা। এবার ইরানকে অর্থনৈতিকভাবে পুরোপুরি কোণঠাসা করে দেওয়ার প্রত্যয় মার্কিন প্রশাসনের। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। জানিয়েছেন, ইরানের টিকে থাকার জন্য প্রয়োজনীয় প্রতিটি অর্থনৈতিক লাইফলাইন বিচ্ছিন্ন করে দেয়া ওয়াশিংটনের লক্ষ্য। এটি মূলত ইরানের বর্তমান সরকারের অর্থনৈতিক লাইফলাইন ধ্বংসকারী পদক্ষেপ। আপনারা নিষেধাজ্ঞার এক নতুন ঢেউ দেখতে পাবেন।
মার্কিন ট্রেজারি বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী তেহরানের উপর চাপ বৃদ্ধির লক্ষ্যে দেশটির বিমান চলাচল, ডিজিটাল সম্পদ, স্বর্ণ, জাহাজ চলাচল এবং প্রযুক্তি এই 5টি খাতকে অবরোধের অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন অর্থমন্ত্রীর হুঁশিয়ারি, কোনো দেশ ইরানের সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্ন না করলে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে। আমরা অপারেশন ইকোনমিক আউটকাস্ট শুরু করছি, যার উদ্দেশ্য হলো ইরানি সরকারের সামনে থাকা বাকি সব বিকল্প বন্ধ করে দেয়া। প্রেসিডেন্ট বিশ্ব নেতাদের ফোন করে ইরানের বর্তমান সরকারের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সুনির্দিষ্ট আহ্বান জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিযোগ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবেলায় সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা। নতুন নিষেধাজ্ঞা আরোপ ওয়াশিংটনের আরেকটি ব্যর্থ পদক্ষেপ হতে যাচ্ছে এমন মন্তব্য করেছেন ইরানি অর্থমন্ত্রী। তারা সর্বাত্মক চেষ্টা চালিয়েও প্রতিবারই ব্যর্থ হয়েছে। মনে হচ্ছে তারা আরো একটি ব্যর্থতার পথে পা বাড়াতে চাইছে। অনেক আগেই ধারণা করেছিলাম এমন কিছু হতে পারে। আমরা জানি কিভাবে এই গেম খেলতে হবে। 2 বছরের একটি পরিকল্পনা পুরোপুরি প্রস্তুত। এক ঘরে করে দেওয়ার যুগ শেষ। চীন ও রাশিয়ার মতো কয়েকটি দেশ অবশ্য আগেই যুক্তরাষ্ট্রের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। সামরিক অভিযানে কাঙ্ক্ষিত ফল না পেয়ে এবার ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধে ব্যর্থতার পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। এর মধ্যে ভুল যুদ্ধ কৌশল এবং ইরানকে দুর্বল ভাবাও ছিল অন্যতম। তবে নিষেধাজ্ঞাও কাজে আসবে না বলে মনে করছেন অনেকেই, কেননা দক্ষিণ কোরিয়ার মতো ঘনিষ্ঠ দেশও যুক্তরাষ্ট্রের করা এই নিষেধাজ্ঞায় যোগ দিচ্ছে না। বিশ্লেষকদের আশঙ্কা, নিষেধাজ্ঞা ঘিরে মধ্যপ্রাচ্যের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়তে পারে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। সামরিকভাবে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় এবার অর্থনৈতিক চাপ বাড়ানোর পথ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র, এমনটাই মত অনেক বিশ্লেষকের। যুক্তরাষ্ট্র এই কৌশলগত ব্যর্থতার পেছনে তুলে ধরা হচ্ছে বেশ কয়েকটি ইস্যুকে। সংঘাতের শুরুতে ট্রাম্প প্রশাসনের লক্ষ্য ছিল আকাশপথে হামলা চালিয়ে ইরানের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়া এবং দেশটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। টানা বোমা বর্ষণের মাধ্যমে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-কেও আত্মসমর্পণে বাধ্য করার পরিকল্পনাও ছিল ওয়াশিংটনের। তবে শুধু বিমান হামলা চালিয়ে কোনো দেশের সরকারকে ক্ষমতাচ্যুত করার এই পরিকল্পনা কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করাও ছিল যুক্তরাষ্ট্রের বড় লক্ষ্য, কিন্তু মোবাইল লঞ্চার ও অস্ত্র সরিয়ে নেওয়ার কৌশলে ইরান অনেকটাই সক্ষমতা ধরে রেখেছে। উল্টো পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর চাপ বাড়িয়েছে তেহরান। এমনকি কোটি কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ঠেকাতে পারেনি এসব হামলা। বিশ্বের দেশগুলো ইরানের পরিস্থিতি দেখছে, তাদের চোখে এটি যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধে হেরে যাওয়ার সম্ভাবনা। এমন পরিস্থিতিতে অবরোধই হয়তো খারাপ বিকল্পগুলোর মধ্যে সবচেয়ে ভালো, তবে এতে অন্য দেশগুলোকে পাশে পাওয়া কঠিন হবে। একের পর এক ব্যর্থতা ঢাকতেই ইরানের বিরুদ্ধে এবার এই নতুন কৌশল ওয়াশিংটনের। কিন্তু বিশ্লেষকেরা বলছেন শুধু বর্তমান পরিস্থিতিতেই এই কৌশল খুব বেশি সফল হওয়ার সুযোগ কম। বর্তমান মার্কিন পররাষ্ট্র দপ্তর কার্যত অচল হয়ে পড়েছে। বহুপক্ষীয় নিষেধাজ্ঞা কার্যকর করার মতো প্রয়োজনীয় উদ্যোগ ও শক্তি এখন তাদের নেই। আর নিষেধাজ্ঞা কার্যকর হলেও ইরান আবারও মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোতে হামলা শুরু করবে, আর এর ফলে নিষেধাজ্ঞা তুলতে বাধ্য হবে ওয়াশিংটন। এরই মধ্যে নিষেধাজ্ঞার কৌশলে বড় বাধাও দেখছে ওয়াশিংটন। দীর্ঘদিনের মিত্র দক্ষিণ কোরিয়াও এতে যোগ দিচ্ছে না। তুরস্ক ও সার্বিয়া সহ ইউরোপের কয়েকটি দেশও নিষেধাজ্ঞায় সায় দেয়নি। ফলে ইরানকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্র কতটা সফল হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই সিদ্ধান্তের জেরে আবারও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলার আশঙ্কা করছেন অনেক বিশ্লেষকই। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। তীব্র বৃষ্টি ও জলাবদ্ধতায় বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি। বৈরী আবহাওয়ার জেরে শহর জুড়ে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। টানা বৃষ্টির মধ্যে ঘন্টায় অন্তত 40 কিলোমিটার বেগে বইছে বাতাস। রাস্তাঘাট ডুবে থাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট, স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজীব চক, রেলওয়ে রোড, ওল্ড দিল্লি রোড সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা। শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে পাঠদান এবং অফিসগুলোকে যতদূর সম্ভব কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ার জেরে বাতিল হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বজ্রপাত, ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টি, পূর্বাভাস দেশটির আবহাওয়া বিভাগের।
প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় ধরা পড়ল ফ্রান্সের দক্ষিণাঞ্চলে আঘাত হানা টর্নেডোর ভয়াবহ দৃশ্য। সোমবার দেশটির কারাকাসান অঞ্চলে আঘাত হানে টর্নেডো। ভেরজেই গ্রামের বাসিন্দারা এই দৃশ্য ধারণ করেন। স্থানীয় সময় বিকেল 5টার দিকে আঘাত হানে এটি। ঝড়ে অন্তত 26 জন আহত হয়েছেন। বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় 3000 পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। কিছু বাড়ি আংশিক ধসে পড়েছে, উপড়ে গেছে গাছপালা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পুরো এলাকায়। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।